আমি মোহাম্মদ আবু হাসান, সহকারী সিনিয়র শিক্ষক, সাতপুকুরিয়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়। আমি ভূগোল ও পরিবেশ বিষয়ে আলোচনা করব। আমি আলোচনার পূর্বে একটি ছবি দেখাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, আজকের অনলাইনে ক্লাসে আমি আশা করব তোমরা উপস্থিত আছো এবং তোমাদের ধন্যবাদ দিয়ে আমি ক্লাস শুরু করছি। তোমরা একটি ছবি দেখো, ছবি দেখে অনুভব করো যে আসলে আজকে আমরা কোন বিষয়ের উপর আলোচনা করব। ছবিটা দেখা যাচ্ছে, কিছু বসতি আছে, এখানে নদী আছে, নৌকা আছে, এই বসতি আছে। আমি ভূগোল ও পরিবেশ বিষয় আলোচনা করব। আসলে ভূগোলের পরিধি তো ব্যাপক। প্রাচীন গ্রিক বিজ্ঞানী ভূগোলকে বলেছে যে ভূগোল প্রথমে সে জিওগ্রাফি শব্দটি ব্যবহার করেছে। জিও শব্দের অর্থ পৃথিবী এবং গ্রাফি শব্দের অর্থ হচ্ছে বর্ণনা, অর্থাৎ পৃথিবীর বর্ণনাই হচ্ছে ভূগোল। বিজ্ঞানী কার্ল রিটার্ড বলেছে ভূগোল হচ্ছে পৃথিবীর বিজ্ঞান। তাই ভূগোল বিষয়ে ব্যাপক আলোচনা আছে পৃথিবী সম্পর্কে, যেমন উদ্ভিদ ভূগোল, জীব ভূগোল, প্রাকৃতিক ভূগোল, অর্থনৈতিক ভূগোল, সামাজিক ভূগোল, মানবিক ভূগোল, ব্যাপক আলোচনা আছে ভূগোল বিষয়। তা আমি তার ভিতর থেকে একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে মানব বসতি, যেটা হচ্ছে মানব ভূগোলের আলোচ্য বিষয়। আলোচনা করব আমরা হচ্ছে মানব ভূগোল, মানব বসতি। আমরা আলোচনা করব মানব বসতি, হিউম্যান সেটেলমেন্ট। মানব বসতি সম্পর্কে আলোচনা করব। আসলে মানব জাতি কিভাবে বসতি গড়ে তুলে, কোন স্থানে, কোন অবস্থায়, কোন ধরনের বসতি হয়, সে সম্পর্কে আমরা একটু আলোচনা করব। আলোচনার আগে আমাদের জানতে হবে যে মানব বসতিটা কী বা কাকে বলে। কোনো নির্দিষ্ট স্থানে মানুষ একত্রিত হয়ে স্থায়ীভাবে বসবাস করলে আমরা তাকে মানব বসতি বলি, মানব বসতি বলে থাকি। পরিবেশের সাথে মানুষের অভিযোজনের প্রথম পদক্ষেপ হলো বসতি স্থাপন। মানুষ প্রকৃতির অনুকূল পরিবেশগুলোকে কাজে লাগিয়ে প্রতিকূল পরিবেশের মাধ্যমে নিজেকে টিকিয়ে রাখার জন্য বসতি স্থাপন করে। পৃথিবীর বিভিন্ন অঞ্চলের ভূপ্রকৃতিক বিভিন্নতার কারণে বিভিন্ন ধরনের বসতি গড়ে উঠেছে। মানব বসতি গড়ে ওঠার কিছু নিয়ামক বা উপাদান আছে, সেইগুলো বিষয় নিয়ে আমরা আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, তোমরা শুনবে যে মানব বসতি গড়ে ওঠার কিছু নিয়ামক। মানব বসতি গড়ে ওঠার নিয়ামক বা উপাদান। মানব বসতি গড়ে ওঠার কিছু নিয়ামক বা উপাদান, যেগুলি ছাড়া মানব বসতি গড়ে ওঠা সম্ভব না। এই নিয়ামকগুলি হচ্ছে যে ভূপ্রকৃতি। আমরা এটা বোর্ডে লিখব। প্রিয় শিক্ষার্থী, তোমরা একটু লক্ষ্য করো যে আমরা মানব বসতি গড়ে ওঠার উপাদানগুলি, পয়েন্টগুলি বোর্ডে লিখব। 1 নম্বর হচ্ছে ভূপ্রকৃতি। ভূপ্রকৃতি মানব বসতি গড়ে ওঠার ব্যাপক প্রভাব বিস্তার করে থাকে। ভূপ্রকৃতির কারণে এক এক জায়গায় এক এক রকম মানব বসতি হয়ে থাকে। যেমন জমি যদি উর্বর সমতল হয়, সে এলাকায় জনবসতি বেশি হয়। সে এলাকা মানুষ যে বসবাস স্থাপন করে এবং সেখানে পুঞ্জীভূত জনবসতি গড়ে ওঠে, অর্থাৎ ঘন জনবসতি গড়ে ওঠে। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি যে যেমন পার্বত্য চট্টগ্রাম, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, এই এলাকাতে পাহাড়ি এলাকা, এখানে পাহাড়ের ধারে কৃষিজ কাজ করা
তেমন সম্ভাবনা বসতি স্থাপন করা দুষ্কার্য। এই কারণে এই এলাকায় একটু বসতি কম থাকে এবং বিক্ষিপ্ত ধরনের বসতি দেখা যায়। তো মানব বসতি গড়ে ওঠার প্রধান উপাদান হচ্ছে ভূপ্রকৃতিক। ভূপ্রকৃতির বন্ধুরতার কারণে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের বসতি গড়ে ওঠে। 2 নম্বরে আমরা বলতে পারি যে পানীয় জলের সহজলভ্যতা। 2 নম্বর, পানি ও জলের সহজলভ্যতা। পানি ও জলের সহজলভ্যতা। পানীয় জলের সহজলভ্যতা। যে এলাকায় পানীয় জলের সহজলভ্যতা আছে সেই এলাকায় মানুষ বসবাস গড়ে তোলে, কারণ জীবন ধারণের প্রথম এবং প্রধান উপাদান হচ্ছে পানি। পানি ছাড়া মানুষ বাঁচতে পারে না। এই কারণে মানুষ যখন বসতি স্থাপন করার চিন্তাভাবনা করে তখন তারা দেখে যে কোন এলাকায় পানীয় জল সঠিক বিশুদ্ধ পানি পাওয়া যায়। এজন্য মানব বসতির আরেকটি উপাদান হচ্ছে পানীয় জলের সহজলভ্যতা। নেক্সট আমরা বলতে পারি মাটি। মাটি মানব বসতি গড়ে ওঠার আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে মাটি। মাটি আমরা বলতে পারি মাটি মানব বসতি কী প্রভাব বিস্তার করে? আসলে মাটি ভূপ্রকৃতিক। মাটির উর্বরতার উপর নির্ভর করে মানব বসতি গড়ে ওঠার অন্যতম কারণ যে এলাকার মাটি উর্বর সে এলাকাতে চাষাবাদ ভালো হয়, কৃষিজ ফসল উৎপাদন হয়, মানুষ সেখানে বসবাস করে, রাস্তাঘাট সমতল হয়, বিধায় সেখানে ঘনবসতি গড়ে ওঠে। আমরা উদাহরণ হিসাবে বলতে পারি যেমন ডেনমার্ক, সুইডেন, পোল্যান্ড, জার্মানি, এই সকল এলাকায় এই মাটির গঠনের কারণে বিক্ষিপ্ত জনবসতি গড়ে উঠেছে। বিক্ষিপ্ত জনবসতিটা প্রিয় শিক্ষার্থীবিন্দু তোমরা বলতে পারো আসলে বিক্ষিপ্ত জনবসতিটা কী? বিক্ষিপ্ত জনবসতিটা আমরা বিক্ষিপ্ত শব্দ শুনেই বুঝতে পারতেছি যে এটা আসলে ছড়ানো ছিটানো। এক এক জায়গায় এক একটা বাড়ি করছে পাহাড়ের ধারে, ছোট্ট একটা জায়গা আছে, তারপরে আর জায়গা নেই, পাহাড়, নদী, সাগর, তারপরে যার একটা ছোট্ট একটা জায়গা, ওই জায়গায় একটা বাড়ি করছে। এই ধরনের বিক্ষিপ্ত বসতি, এই ধরনের বসতিকে আমরা বিক্ষিপ্ত বসতি বলে থাকি। আর এই বিক্ষিপ্ত বসতির জনগণের সাথে কারো যোগাযোগ থাকে না, এদের সামাজিকতা থাকে না, আন্তরিকতা থাকে না, এরা নিজেকে চলার চেষ্টা করে। এই ধরনের বসতিকে আমরা বিক্ষিপ্ত বসতি বলে থাকি। তো তাই আসলে মানব বসতির জন্য মাটির উর্বরতা বা সমতল মাটি এটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারপরে আরও কিছু নিয়ামক আছে, সেটা হচ্ছে প্রতিরক্ষা। মানব বসতি গড়ে ওঠার আরেকটি গুরুত্বপূর্ণ নিয়ামক হচ্ছে প্রতিরক্ষা। আমরা শুনেছি আদিম যুগের মানুষ তারা ছিল যাযাবর, তারা ঘুরে বেড়াতো, তাদের কোনো বাসস্থান ছিল না। তারা যখন দেখলো যে আসলে আমাদের কাছে কোনো প্রয়োজনীয় অস্ত্র নাই প্রাকৃতির বিভিন্ন জীবজন্তুর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য, তখন তারা কি করলো? একত্রে বসবাস করা শুরু করলো প্রতিরক্ষার জন্যে। তা আসলে মানুষ যেখানে বুঝতে পারে যে এখানে প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার আছে, আমরা 10 জন বসবাস করলে আমরা বিভিন্ন বন্যজন্তুর আক্রমণ থেকে অথবা অন্য কোনো দস্যুর হাত থেকে আমরা রক্ষা পেতে পারবো, সেই এলাকা মানুষ যে বসতি স্থাপন করে। প্রতিরক্ষা, পশুচারণ। তারপর আমরা বলতে পারি যে আসলে মানব বসতির জন্যে আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান বা নিয়ামক যেটাই আমরা বলি সেটা হচ্ছে পশুচারণ। প্রিয় শিক্ষার্থীরা তোমরা হয়তো বলতে পারো যে পশু বুঝলাম, আসলে চারণটা কী? এই সম্পর্কে তোমাদের প্রশ্ন আসতে পারে। পশুচারণ, যেখানে পশু চরানো হয়, যেখানে পশু তার খাবার খায়, এই পশুচারণ ভূমি, বিস্তীর্ণ ভূমির প্রয়োজন হয়। যে পশুর চাষ করে, যে পশু চারণ করে, সে অনেক দূরে যা বসতি স্থাপন করে দেখে যে তার 100টা পশু আছে, এই পশুটাকে 1 একর জমির প্রয়োজন। সে 1 একর জমির উপরে একটা ফার্ম তৈরি করে সেখানে বিভিন্ন ঘাস বা তার খাবার তৈরি করে সেখানে পশুচারণ করে। এজন্য মানুষ বসতি স্থাপন করে পশুচারণ এলাকায়। পশুচারণ এলাকার বসতি সাধারণত বিক্ষিপ্ত হয়ে থাকে, কারণ এরা সংঘবদ্ধ বা এককভাবে বসবাস করে না পশুচারণের সৌজন্যে। আমরা 6 নম্বরে বলতে পারি যে যোগাযোগ ব্যবস্থা, কমিউনিকেশান। যোগাযোগ ব্যবস্থা আমরা আগে থেকে জানি বা শুনে আসছি
যে এলাকার যোগাযোগ ব্যবস্থা যত ভালো সে এলাকা তত উন্নত। তাহলে মানব বসতির গুরুত্বপূর্ণ একটি এলিমেন্টস হচ্ছে যোগাযোগ ব্যবস্থা, কমিউনিকেশন যদি ভালো হয়, নদীর পথে মানুষ সাধারণত নদীর ধারে বাড়ি করে, মানুষ সাধারণত রাস্তার ধারে বাড়ি করে, মানুষ সাধারণত মিলস ফ্যাক্টরি গড়ে তোলে নদীর ধারে। কী জন্যে? যে সেখানে মিলস ফ্যাক্টরির কাঁচামাল অন্যান্য সামগ্রী এক্সপোর্ট ইম্পোর্টের জন্য সুবিধা হবে। এই কারণে আসলে মানব বসতি গড়ে তোলার জন্য যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জন্য মানুষ যোগাযোগ ব্যবস্থা ভালো যে এলাকায়, সে এলাকাতে বসতি অনেক গড়ে ওঠে। আমরা উদাহরণ হিসেবে বলতে পারি আমাদের রাজধানী শহর ঢাকাতে এত মানব বসতি কেন? কারণ সেখানে কর্মসংস্থান আছে, যোগাযোগ ব্যবস্থা ভালো আছে, বিধায় মানুষ সেখানে বসবাস করতে ইচ্ছা প্রকাশ করে। আমরা এ পর্যায়ে মানব বসতির ধরন সম্পর্কে আলোচনা করব। ট্রাইবস অফ সেটেলমেন্ট, মানব বসতির ধরন। মানব বসতি দুই ধরনের হয়ে থাকে। মানব বসতি সাধারণত দুই ধরনের হয়ে থাকে। দুই ধরনের হয়ে থাকে গ্রামীণ বসতি এবং নগর বসতি। গ্রামীণ বসতি, প্রিয় শিক্ষার্থী প্রশ্ন উঠতে পারে গ্রামীণ বসতি আমরা ছবিতে দেখছি, আমি এখানে একটা পিকচার দিয়ে দিছি গ্রামীণ বসতির। এটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে টিনের চালার বাড়ি, সামনে কিছু সবুজ শ্যামল গাছ, পাশ দিয়ে একটি নদী বয়ে গেছে, একটি নৌকা, ধানের গোলা, মাছি, পলের পালা, আনুষঙ্গিক জিনিসপত্র, একটা গৃহস্থর যা প্রয়োজন হয় সেগুলো হচ্ছে গ্রামীণ বসতি। অর্থাৎ আমরা বলতে পারি যে আসলে গ্রামীণ বসতিটা কী, গ্রামীণ বসতি কাকে বলে, এই বিষয় সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে। যে বসতির সংখ্যাগরিষ্ঠ অধিবাসী জীবিকা নির্বাহের জন্য প্রথম পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ডকে বিশেষত কৃষির উপর নির্ভরশীল, সেই সকল বসতিকে আমরা বলি গ্রামীণ বসতি। অর্থাৎ যারা গ্রামে বাস করে তারা কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করে এবং তারা সমতল ভূমিতে বসবাস করে। গ্রামীণ বসতি বিচ্ছিন্ন, বিক্ষিপ্ত, গোষ্ঠীবদ্ধ এর যে কোনো একটি হতে পারে। এই সকল গ্রামীণ বসতি খোলামেলা জায়গায় বাড়ি তৈরি করতে পারে। ঘর বাড়ির কাঠামোগত বৈশিষ্ট্য, নির্মাণ উপকরণ, তারা একটি ঘর তৈরি করলো, ঘরের সাথে একটা মাচা তৈরি করলো, একটা আগ্নে রাখলো, একটা বারান্দা রাখলো, একটা গরুর গোয়াল রাখলো। এই ধরনের বসতিকে আমরা সাধারণত গ্রামীণ বসতি বলে থাকি। আর নগর বসতি হচ্ছে যেই সকল লোক বা যেই সকল জনগোষ্ঠী প্রত্যক্ষভাবে কৃষির সাথে জড়িত না হয়ে পরোক্ষভাবে কৃষিজ উৎপাদিত ফসল আমদানি রপ্তানি করে, বাজারজাত করে, গুদামজাত করে, সেগুলোকে বিক্রয় করে বা অন্য কোনো পেশা চাকুরি বাকুরি করে বা প্রতিষ্ঠান করে জীবিকা নির্বাহ করে, এই ধরনের অধিবাসীকে আমরা নগরের অধিবাসী বলা হয়, অর্থাৎ নগর বসতি বলি। আমরা শহরকেই নগর বসতি বলে থাকি, কারণ শহরের লোক কৃষিকাজ করে না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবশ্যই জানো শহরের লোক কৃষিকাজ করে না, তারা কৃষিজ উৎপাদিত ফসল গ্রাম থেকে আমদানি করে, যারা ব্যবসা করে, আমদানি করে এই জিনিসগুলোকে বিক্রয় করে জীবিকা নির্বাহ করে। অর্থাৎ তারা পরোক্ষভাবে কৃষির সাথে জড়িত এবং তারা অনেক সরকারি চাকুরি, কৃষি বা শিক্ষকতা, বিভিন্ন আদার্স, ইঞ্জিনিয়ার, ডাক্তার, এই সকল পেশায় তারা জীবিকা নির্বাহ করে। আমরা এখন জানতে পারি যে আসলে গ্রামীণ বসতি আবার তিন ধরনের হয়ে থাকে। গ্রামীণ বসতি, আমাদের বসতি মূলত বসতির ধরন দুইটা, গ্রামীণ বসতি এবং নগর বসতি। এই গ্রামীণ বসতি আবার তিন ধরনের হয়ে থাকে। সেটা হচ্ছে গোষ্ঠীবদ্ধ বা সংঘবদ্ধ বসতি, বিক্ষিপ্ত বসতি এবং রৈখিক বসতি। আমরা এই গ্রামীণ বসতি আবার তিনটে ধরন খুঁজে পাই। গোষ্ঠীবদ্ধ বা সংঘবদ্ধ বসতি। গোষ্ঠীবদ্ধ বা সংঘবদ্ধ বসতি। গোষ্ঠীবদ্ধ বা সংঘবদ্ধ বসতি। গোষ্ঠীবদ্ধ বা সংঘবদ্ধ বসতি গ্রামীণ বসতির তিনটি, তার মধ্যে একটি হচ্ছে গোষ্ঠীবদ্ধ বা সংঘবদ্ধ বসতি। আমরা আসলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা গোষ্ঠীবদ্ধ সংঘবদ্ধ এই কথাটি শুনেই কিন্তু আমরা বুঝতে পারছি যে যেখানে অনেকগুলো লোক একসাথে বসবাস করে, একই সাথে বসবাস করে তারা জীবন ধারণ করে, তাদেরকে আমরা গোষ্ঠীবদ্ধ বা সংঘবদ্ধ
গোষ্ঠীবদ্ধ বা সংঘবদ্ধ বসতি আমরা বলে থাকি। এই গোষ্ঠীবদ্ধ বা সংঘবদ্ধ বসতি আমরা একটি চিত্রের মাধ্যমে উপস্থাপন করতে পারি। প্রিয় শিক্ষার্থী, তোমরা এই চিত্র দেখলে বুঝতে পারবে যে আসলে গোষ্ঠীবদ্ধ বসতিটা কী, সংঘবদ্ধ বসতিটা কী। আমি একটা চিত্র আঁকছি বোর্ডে, তোমরা খেয়াল করো। প্রিয় শিক্ষার্থী, একটু লক্ষ্য করো, আমি কিছু বসত বাড়ি তৈরি করছি। এরকম ঘন ঘন এরকম ঘন ঘন বসত বাড়ি, এগুলো হচ্ছে গোষ্ঠীবদ্ধ বা সংঘবদ্ধ বসত বাড়ি। অর্থাৎ বসত বাড়ির পাশ দিয়ে একটা রাস্তা গেছে, একটা নদী গেছে, একটা ভিটা মাটি আছে, তার পাশে একটা বসত আছে। অর্থাৎ সবাই একসাথে মিলেমিশে এই গোষ্ঠীবদ্ধ বা সংঘবদ্ধ জনসাধারণ তারা বসবাস করে থাকে। ভূপ্রকৃতি মাটির উর্বর, এই ধরনের বসতি ছোট গ্রামও হতে পারে এবং পৌরও হতে পারে। ভূপ্রকৃতির উর্বর মাটি ও জলের উৎসের উপর নির্ভর করে এই ধরনের বসতি গড়ে ওঠে, যা তোমরা চিত্রে লক্ষ্য করতে পারলে। 2 নম্বরে আমরা দেখব যে আসলে এই গ্রামীণ বসতির 2 নম্বর হচ্ছে বিক্ষিপ্ত জনবসতি। বিক্ষিপ্ত জনবসতি, আমরা বিক্ষিপ্ত কথাটা শুনে আমি আগেও বলছি যে আমরা বুঝতে পারছি যে বিক্ষিপ্ত জনবসতি, বিক্ষিপ্ত বসতি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিক্ষিপ্ত বসতিটা হচ্ছে ছড়ানো ছিটানো, এক এক জায়গায় এক একজন বসতি স্থাপন করে আছে। এই বিক্ষিপ্ত বসতি আমরা চিত্রের মাধ্যমে দেখাতে পারি এরকমভাবে যে বিক্ষিপ্ত বসতিটা সাধারণত এই জায়গায় একটা বাড়ি, এই জায়গাতে একটা বাড়ি আছে, এই জায়গায় একটা বাড়ি আছে, আবার এই জায়গাতে যায় একটা বাড়ি আছে। এই জায়গায় একটা বাড়ি, এই জায়গাতে একটা বাড়ি। এই ধরনের বসতিকে আমরা বিক্ষিপ্ত বসতি বলে থাকি। বিক্ষিপ্ত বসতির জনসাধারণ তাদের, আমি আগেও বলে গেছি, একে অপরের সাথে কোনো সম্পর্ক থাকে না, সামাজিক যোগাযোগ থাকে না, তাদের মধ্যে সামাজিক দূরত্ব বেড়ে যায়, তাদের সাথে পরিচয় থাকে না। বিক্ষিপ্ত বসতি সাধারণত চারণভূমি এলাকাতে বেশি হয়, পাহাড়ি এলাকাতে বেশি হয়, কারণ তাদের পাহাড়ি এলাকাতে পাহাড়ের ঢালে ছোট্ট একটি জায়গা, সেখানে একটা বাড়ি করা ছাড়া আর দ্বিতীয় কোনো সুযোগ থাকে না। এটা আমরা বিক্ষিপ্ত বসতির আবার বৈশিষ্ট্য রয়েছে 3টি। 1 নম্বর হচ্ছে 2টি বসত বাড়ির মধ্যে ব্যাপক ব্যবধান থাকবে। এই বিক্ষিপ্ত বসতির 3টি বৈশিষ্ট্য রয়েছে। 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যে এই বসত বাড়ির মধ্যে, বিক্ষিপ্ত বসত বাড়ি 2টি বাড়ির মধ্যে ব্যাপক ব্যবধান থাকবে। 2 নম্বর অতি ক্ষুদ্র পরিবারভুক্ত বসতি হবে। এই বসতিগুলো সাধারণত অতি ক্ষুদ্র পরিবারভুক্ত হয়, কারণ দরিদ্র মানুষ তারা বসবাস করে, পাহাড়ের একটা ঢালে ছোট্ট একটি চাল তুলে সেখানে বসে আছে। তাই বলছে যে এই বিক্ষিপ্ত বসতির 3টি বৈশিষ্ট্য আছে। 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে অতি ক্ষুদ্র পরিবারভুক্ত বসতিরা সেখানে বসবাস করে। 3 নম্বর হচ্ছে অধিবাসীদের সামাজিক ও অর্থনৈতিক বিচ্ছিন্নতা। কাম টু দ্য পয়েন্ট, প্রিয় শিক্ষার্থী, আমরা বলতে পারি যে এই বিক্ষিপ্ত বসতির 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যে অধিবাসীদের সামাজিক ও অর্থনৈতিক বিচ্ছিন্নতা। এই সামাজিক ও অর্থনৈতিক বিচ্ছিন্নতা কেন হচ্ছে? কারণ তাদের বসত বাড়ি দূরে দূরে, একজনের সাথে আরেকজনের সাক্ষাৎ হয় না, তারা সামাজিক সৌহার্দ্য, সামাজিক সম্পর্ক গড়ে তুলতে পারে না, বিধায় তাদের অধিবাসীদের সামাজিক ও অর্থনৈতিক বিচ্ছিন্নতা দেখা দেয়। রৈখিক বসতি,
আমরা তারপরে লক্ষ্য করছি যে বিক্ষিপ্ত বসতির তিনটি বৈশিষ্ট্য দেখলাম। এরপরে আমরা দেখব রৈখিক বসতিটা কি। রৈখিক বসতি, রৈখিক বসতি সম্পর্কে আমরা একটু আলোচনা করব যে এই বসতি সাধারণত সারিবদ্ধভাবে হয়ে থাকে। রৈখিক বসতিটা, রৈখিক বসতি, রৈখিক বসতি, রৈখিক বসতি, রৈখিক বসতি এটা সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক কারণেও এই রৈখিক বসতি গড়ে উঠতে পারে। যেমন আমরা একটা উদাহরণ হিসাবে বলতে পারি যে সরকারের আশ্রয়ন প্রকল্প। সরকার যখন একটা আশ্রয়ন তৈরি করে তখন কিন্তু সারিবদ্ধভাবে ঘর তৈরি করে, সারিবদ্ধভাবে ঘর তৈরি করে তাদের আবাসন করে দেয়। মধ্যে একটা রাস্তা থাকে অথবা একটা পার্ক থাকে, একটা বাগান থাকে, দুই সাইডে বাড়ি থাকে। এই জন্যে রৈখিক বসতিকে আমরা বলে থাকি এই বসতিটি হচ্ছে সারিবদ্ধ বসতি। প্রধানত প্রাকৃতিক সামাজিক কারণে নদীর ধারে, রাস্তার ধারে এই বসতি গড়ে ওঠে। এই বসতিটা গড়ে উঠবে সম্পূর্ণ বন্যামুক্ত উঁচু জমিতে। এই ধরনের বসতি গড়ে ওঠে। এ ধরনের বসতি আমরা রেখাচিত্রের মাধ্যমে দেখাতে পারি। আমি একটু অল্প পরিসরে দেখাবো। এই যে একটা বসতি, এই একটা বসতি, এই একটা বসতির মধ্যে দিয়ে একটা রাস্তা গেছে, মধ্যে একটা রাস্তা, আর এই দুই ধারে এই বসতিগুলো এইভাবে দেখা যায়। আমি ঘর না আঁকালাম না প্রিয় শিক্ষার্থী, তোমরা অবশ্যই ঘর আঁকাতে পারবা। এই ধরনের বসতি গড়ে ওঠে, মধ্যে দিয়ে রাস্তা থাকে, অর্থাৎ সারিবদ্ধভাবে এই বসতিগুলো গড়ে ওঠে। আমরা আরও আলোচনা করতে পারি যে নদীর ধারে, বলতে পারি যে গ্রামের পাশ দিয়ে এরকম একটা আঁকা বাঁকা নদী চলে গেছে, এরকম একটা নদী গেছে, এই নদীর ধারে এখানে একটা বসতি, এখানে একটা বসতি, এখানে একটা বসতি। কারণ ইচ্ছা করলে এপার আসতে পারতেছে না, তাকে সিরিয়ালভাবে বসবাস করতে হচ্ছে। এই জন্য রৈখিক বসতি বলতে আমরা বুঝি যে এটা সারিবদ্ধ বা শ্রেণীবদ্ধ বসতি। প্রিয় শিক্ষার্থী, আমরা একদম ক্লাসের শেষ প্রান্তে চলে আসছি। আমি আসলে ক্লাসের আর পুনরাবৃত্তি করতে চাচ্ছি না। আমি কিছু প্রশ্নের অবতারণা করছি তোমাদের। দেখো তো তোমরা বলতে পারো নাকি যে গ্রামীণ বসতি কী, গ্রামীণ বসতিটা কিভাবে গড়ে ওঠে? আচ্ছা ঠিক আছে। তারপরে দেখো তো বসতি স্থাপনের নিয়ামক কয়টি ও কি কি? ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, আমি শেষ পর্যায়ে আমি তোমাদের কিছু বাড়ির কাজ দিব। বাড়ির কাজটা করে আনবে। বাড়ির কাজটা হচ্ছে গ্রামীণ বসতির একটি চিত্র অঙ্কন করে আনবে। একটা গ্রামীণ বসতিতে কি কি থাকে, একটা গ্রামের বাড়িতে কি কি থাকে, টোটালি আমি একটা চিত্র চাই। এই চিত্রটা অঙ্কন করে আনবে। আজকের অনলাইন ক্লাসের সকল শিক্ষার্থী বন্ধুকে ধন্যবাদ দিয়ে আমি আমার ক্লাসের জবনিকা টানছি। আল্লাহ হাফেজ।